কম্পিটিটিভ পরীক্ষার বেসিক প্রিন্সিপালটাই আসতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। কম্পিটিটিভ পরীক্ষার যে বেসিক প্রিন্সিপাল, কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কোনো স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক নেই। কম্পিটিটিভ পরীক্ষার প্রিন্সিপাল হচ্ছে রামের রেসপেক্টে শ্যাম, শ্যামের রেসপেক্টে যদু, যদুর রেসপেক্টে মধু, মধুর রেসপেক্টে রহিম, রহিমের রেসপেক্টে আশফাকুল্লাহ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড প্রসিডিওর। এইবার কি করতে হবে, যদি আপনি ভুয়ো চাকরি দিতে চান, সাপোজ সেটা সেই সংখ্যাটা আজকে 5303 বলে হয়তো একটা দাবি রয়েছে, ঠিক আছে, এটা একটা ফিগার যেটা উঠে এসছে। আমি যতদূর জানি যে আইনজীবী আছেন যারা, তারা এর ডবলও কেউ কেউ দাবি করেছেন, 10,000 বলেছেন যে ফ্রডুলেন্ট আছে। আমি ধরে নিলাম, আমি বড় ফিগারটাই ধরলাম যে 10,000 ছেলে আছে, 10,000 মেয়ে আছে, 10,000 ছেলে মেয়ে মিলিয়ে রয়েছে যারা হচ্ছে ফ্রডুলেন্ট, যারা নম্বর বাড়িয়েছে বা যাদেরকে প্যানেলে চান্স করে দিতে হবে। এখন এই 10,000 ভুয়োকে প্যানেলে চান্স করে দেওয়ার জন্য দুটো পথ নেওয়া যায়। এক, 10,000 ছেলে মেয়ের নম্বর বাড়াতে হবে। দুই, বাকি ওই 22 লাখের মধ্যে 21,90,000 নম্বর কমাতে হবে। আপনি কোনটা করবেন? 10,000 নম্বর বাড়াবেন না 21,90,000 নম্বর কমাবেন? কোনটা স্বাভাবিক পদ্ধতি? আপনি 10,000 নম্বর বাড়াবেন। 10,000 নম্বর বাড়াতে গেলে কি করতে হবে? প্রথমে তো কাট অফটা কোথায় জানতে হবে। তাহলে সবার ডেটাটা আপনি স্ক্যান করেছেন, অ্যাজ ইট ইজ স্ক্যান করেছেন, আপনি জানেন না তার আগে অব্দি কাট অফ কোথায়। কম্পিটিটিভ এক্সামে জানা যায় না কাট অফ কোথায়, ঠিক আছে, এটা আমি এর আগেও বলেছি। এবার সেটাকে ডকুমেন্টেশন দিয়ে আমি প্রমাণ করছি, ঠিক আছে। আপনি প্রথমে ডকুমেন্টটাকে অ্যাজ ইট ইজ স্ক্যান করেছেন, পরিষ্কার স্ক্যান করে দিয়েছেন, ঠিক আছে, সেই ডকুমেন্টটা উঠে গেছে, আপনি জেনে গেছেন কাট অফ হচ্ছে এইখানে। দিয়ে আপনি রিয়েলাইজ করেছেন যারা ফ্রডুলেন্ট ওদেরকে 55-53 দিতে হবে, ঠিক আছে, একটা ফিগার আউট করেছেন। সেটা দেওয়ার পরেও আপনি 48%কে প্যানেলে আনতে পেরেছেন, ওএমআর দিয়ে 48%কে আনতে পেরেছেন। বাকিদের ক্ষেত্রে আপনাকে র্যাঙ্ক জাম্প বা ইত্যাদি পদ্ধতি নিতে হয়েছে। কেন জানেন? তার কারণ হচ্ছে ওই ওএমআর ডেটাটা আসল। ওদের ওএমআরে 53 দেওয়ার পরেও, ভালো করে বলছি শুনুন, ওএমআরে 53 দেওয়ার পরেও ওদের যে ভাইবা এবং অ্যাকাডেমিক্সের নম্বর সেটা যোগ করে কাট অফ পেরোয়নি। ভাইবা তো বাদ দিন, ভাইবা তো পরে, যারা ওয়েট লিস্ট তারা ওই অবধি আসতে পেরেছিল। অ্যাকাডেমিক তো আর পাল্টাতে পারছেন না। তাদের অ্যাকাডেমিক্স এতটাই পুয়োর ছিল, কারো কারো এতটাই খারাপ অ্যাকাডেমিক্স ছিল, যারা নট কল্ড ফর ভেরিফিকেশনের ডোমেনের যারা ভুয়ো, ঠিক আছে, তাদেরকে তারাও তো ওই টাকা দিয়েছে, ওই মিসম্যাচে তাদের নাম আছে। তা কখনো মনে হয়নি ওরা টাকা দিয়েছে অথচ প্যানেলে নেই কেন? টাকা দিয়েছে, টাকা তো আগেই নিয়ে নেওয়া হয়েছে, টাকা আগেই নিয়ে নেওয়া হয়েছে, দিয়ে করে দেওয়া হয়েছে, তাদের ওএমআর নম্বরটা বাড়িয়ে দেওয়া হয়েছে, কাট অফের জায়গায় ঠিক আপনার হচ্ছে যেটা ম্যাক্সিমাম দেওয়া যায় 53 করে দেওয়া হয়েছে। তারপর রিয়েলাইজ করা গেছে যে ওহো, স্টিল তো কিছু করা গেল না, এরা তো নট কল ফর ভেরিফিকেশনে পড়ে গেল, কাট অফের ওপরে এলো না। কিছু লোক কাট অফের ওপরে এসছে, স্টিল একাডেমিক প্লাস ভাইবা নিয়েও বেরোতে পারেনি, ওয়েট লিস্টে এসছে। এটা ঘটেছে কেন জানেন? কারণ যোগ্যদের নম্বরটা অথেন্টিক। যদি এরকম করা হতো, ওহো এই জায়গা পায়নি, এই যোগ্য নম্বর কমা, তাহলে 100% থাকতো প্যানেলে। যদি এরপর যোগ্যদের নম্বরেও হাত দেওয়া হতো যে অযোগ্যদের তো আমরা 48%-এর জায়গা দিতে পারলাম, এখনও 52%, মেজরিটি পার্টটাই বাইরে পড়ে আছে, তখন কি করতে হতো? তখন যোগ্যদের নম্বরে হাত দিতে হতো। কিন্তু আপনার ডেটাটা ততক্ষণে স্ক্যান করে উঠে গেছে, আপনার ডেটাটা ততক্ষণে আপলোড হয়ে গেছে, সেই ডেটাটাকে কিন্তু আর পরিবর্তন করা হয়নি। এখানে এটা মোটামুটিভাবে পরিষ্কার যে যোগ্যদের ডাটায় কিন্তু হাত দেওয়া হয়নি। সেটাকেই একবার হ্যাশ ভ্যালু দিয়ে সিবিআই প্রমাণ করেছে। আমাদের যে আমরা ডিডাকশানটা করলাম, হোপফুলি আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম, ঠিক আছে, যে এতটাই ভালো আমরা পরীক্ষা দিয়েছিলাম যে অযোগ্যদের জন্য যে সিটগুলো বুকিং করা ছিল সেটাকেও ক্র্যাশ করে আমরা ঢুকেছি। যদি আমরা এতটা ভালো পরীক্ষা না দিতাম তাহলে আরও বেশি অযোগ্য প্যানেলে থাকতো। যাদেরকে এই প্যানেলে ফায়ার করা হচ্ছে তাদের কোয়ালিটিটা একবার ভাববেন। যাদেরকে এই প্যানেল থেকে বাদ দেওয়ার চিন্তা করা হচ্ছে তাদের কোয়ালিটিটা একবার ভাববেন। আমরা 52% অযোগ্যকে, ওএমআর মিসম্যাচ কেসের 52% অযোগ্যকে কিন্তু আমরা বাইরে রাখতে সফল হয়েছি। অর্থাৎ আমাদের রিটেন এক্সাম আর একাডেমিক এমন জায়গায় ছিল যারা ঢুকতে পারেনি, কারণ ভাইভাতেও অনেক যোগ্য বঞ্চিত হয়েছেন। বুঝতে পারলাম, ঠিক আছে, এটা একটা কিন্তু মস্ত বড় প্রমাণ, ঠিক আছে।
অর্থাৎ আমরা যে ছোট স্যাম্পল স্পেসটার আমরা কথা বলছিলাম, মানে যে জায়গাটা ধরুন 100টার মধ্যে 30টা সিট পারচেসড, বাকি 70টায় আমরা আছি, তা কিন্তু নয়। 100টার মধ্যে 30টা সিট পারচেসড, বাকি 70টায় আমরা আছি, তা নয়। 100টার মধ্যে 60টা সিট পারচেসড ছিল, আমাদের জন্য বরাদ্দ ছিল 40টা। আমরা আমাদের অ্যাকাডেমিক্সে, আমাদের পরীক্ষাতে, আমাদের গায়ের জোরে বাকি 30টা অযোগ্যকেও বাইরে বার করে দিয়েছি, দিয়ে বাকি 30টা হয়তো পড়ে আছে। আমি একটা এক্সাম্পল বলছি সংখ্যাটা, বাকি 70টায় আমরা আছি। আপনারা একবার ডেটাটা দেখবেন, যে ডেটাটা আমি বললাম প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল ডেটাটা, ঠিক আছে। আমি বলে দিচ্ছি 28 তারিখ যে জাজমেন্ট হয়েছিল, 28শে সেপ্টেম্বর 2022-এর যে জাজমেন্ট, সেই জাজমেন্ট কপিতে আপনি দেখবেন গ্রুপ সি গ্রুপ ডি ডাটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাক কমিটির রিপোর্ট, আর আমাদেরটার ক্ষেত্রে সিবিআই সরাসরি দিয়েছিল, ঠিক আছে। দিয়ে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এই ডেটাটা করা আছে। তো আপনি এই লজিক্যাল ডিডাকশন থেকেও বুঝতে পারবেন যে যোগ্যদের যে ওএমআর, সেই ওএমআরে কিছু করা হয়নি, কোনো রকম ট্যাম্পারিং করা হয়নি। কোন পাগল করবে? আপনাকে 10,000 চাকরি দিতে হবে, তার জন্য আপনি 22 লাখের মধ্যে 21,90,000-এর নম্বরটা কমাবেন। তাও কত কমাবেন আপনি জানেন না, কারণ আপনি কাট অফ জানেন না। কত কমালে এই ছেলে মেয়েগুলো সেফ হবে? এরা তো অযোগ্য, এরা তো হয়তো 55-র পরীক্ষায় 15ও পাবে না, কাজেই পসিবল নয়, তাই না? তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে পারি, আমার ধারণা আপনারা আমার আর্গুমেন্টটা বুঝতে পারলেন। যারা বুঝতে পারলেন না, অথবা যাদের মনে হলো যে আর্গুমেন্টে কোথাও সমস্যা আছে, তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানতে চাইবো যে আমার কোথায় ভুল হচ্ছে, ঠিক আছে।